অনেক সময় রজনীগন্ধা গাছ প্রচুর সবুজ সবুজ পাতায় ভরে যায়। গাছে ফুল আসতে চায় না, স্টিক আসতে চায় না। তার বেশ কয়েকটা কারণ রয়েছে। আমার এই গাছটাকে দেখুন, এই গাছটা কিছুদিন আগে বসানো। গাছটাতে ইতিমধ্যেই একটা স্টিক আসতে শুরু করেছে এবং গাছের চারিধারে আরও নতুন গাছও তৈরি হতে শুরু করেছে। এটা একটা সিঙ্গেল পেটালের রজনীগন্ধা। আজকে একটা থোকা রজনীগন্ধার চারা আমি টবে বসাবো। রজনীগন্ধার বাল্ব বসালে গ্রীষ্মের শুরুতে মোটামুটিভাবে মার্চ মাসেও বসানো যেত। তবে এখন গাছ বসালে অবশ্যই ম্যাচিওরড রজনীগন্ধার চারা কিনে বসানো উচিত, নয়তো বর্ষাকালে ভালো ফুল পাওয়া যাবে না। জুন মাস বা জুলাইয়ের প্রথম সপ্তাহেও যদি চারা গাছ বসানো যায় তাহলেও বর্ষাকালে ভালো ফুল পাওয়া যাবে। রজনীগন্ধা গাছের এই শিকড় মাটির খুব নিচে যায় না, কিন্তু সাইডে প্রচুর আরও নতুন বাল্ব তৈরি হয়, নতুন গাছ তৈরি হয়। তাই টব নির্বাচনটাও খুবই গুরুত্বপূর্ণ। গামলা জাতীয় টব এই গাছের জন্য খুবই ভালো। চওড়া বেশি হবে কিন্তু গভীরতার অত প্রয়োজন নেই। আমি এই টবটা নিয়েছি প্লাস্টিকের টব বা প্লাস্টিকের ঝুড়ি বা মাটির গামলা জাতীয় পট যদি ব্যবহার করেন কোনো অসুবিধা নেই। এর আগে আমি প্লাস্টিকের টবে করেছি। তবে প্লাস্টিকের টবে করলে সমস্যা একটাই, যদি সময় মতো রিপোর্ট না করা যায়, টব পরিবর্তন না করা যায়, তাহলে প্লাস্টিকের টবটাকে ফাটিয়ে দেয়। যখন ফুল ফুটবে তখন রাত্রিবেলায় গাছটাকে আমি বাড়ির ভেতরেও রাখতে পারি। তাই একটা সুন্দর দেখে প্লাস্টিকের টব নিলাম। এই চটের টুকরোটাকে আমি টবের নিচে দিয়ে দেবো, যাতে টবের মাটি টবের বাইরে না বেরিয়ে আসে এবং জল তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে বেরিয়ে যায়। আমি খোলামকুচি ব্যবহার করব না। এভাবে চটের টুকরো ব্যবহার করলে ড্রেনেজ ব্যবস্থা আরও অনেক বেশি ভালো থাকে বলে আমি লক্ষ্য করেছি। রজনীগন্ধার জন্য টবের ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো হওয়া উচিত। মাটি তৈরির সময় যদি অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত কোনো সার ব্যবহার করা হয়, যেমন রক্ত সার, স্টেরামিল, সিংকুচি, এই ধরনের সার যদি খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়, তাহলে রজনীগন্ধা গাছ প্রচুর সবুজ পাতায় ভরে যায়, লম্বা লম্বা পাতায় ভরে যায়, কিন্তু গাছে স্টিক আসতে চায় না। আমি যেটা নিয়েছি সেটা হলো 1 ভাগ পুরনো পচে যাওয়া গোবর সার, 1 ভাগ মোটা দানা বালি, আর 1 ভাগ গার্ডেন সয়েল, বাগানের মাটি। টবটাকে প্রথমে 1.5 থেকে 2 ইঞ্চির মতো মাটি দিয়ে ভরে দেব। যে সারটা আমি মেশাবো সেটা হলো 10-26-26। 8-10খানা আমি দানা নিয়েছি। এই 8-10খানা দানা টবের চারিদিকে ছড়িয়ে দেব। তারপরে আরও 2 ইঞ্চির মতো মাটি দিয়ে আমি টবটাকে ঢেকে দেব। তারপর গাছ বসাবো। যদি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে না চান তাহলে হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেভাবে আমি দিলাম ঠিক ওইভাবে প্রথমে 2 ইঞ্চি মাটি দিয়ে ভরে দেবেন, তারপর 2 চামচের মতো হাড় গুঁড়ো ছড়িয়ে দেবেন, তারপর আরও 2 ইঞ্চি মাটি দিয়ে ভরে দেবেন, তারপরে গাছ বসাবেন। রজনীগন্ধা গাছকে যদি আপনি শেডে রেখে দেন বা সেমি শেডে রেখে দেন, তাহলে দেখবেন গাছ প্রচুর পাতায় ভরে গেছে সবুজ সবুজ, কিন্তু গাছে স্টিক আসছে না। তাই এই গাছকে আপনি এমন জায়গায় রাখবেন যেখানে আপনার বাগানে ম্যাক্সিমাম ডাইরেক্ট সানলাইট পায়, সেই সব জায়গায় রাখবেন। রজনীগন্ধা গাছে প্রতিদিন একটু একটু করে জল দেবেন না। টবে যখন জল দেবেন, টব ভরে জল দেবেন যেন টবের নিচ দিয়ে জল বেরিয়ে আসে। তারপর তখনই জল দেবেন যখন টবের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে। প্রতিদিন একটু একটু করে জল দেবেন না, কারণ রজনীগন্ধা গাছের বা কিছুটা পরিমাণে জল ধরে রাখতে পারে। তাই এই গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না, প্রয়োজন বুঝেই জল দেওয়া উচিত। রজনীগন্ধা গাছে পরবর্তী ক্ষেত্রে যখন সার প্রয়োগ করবেন, তখন আপনারা যে কোনো একটা ব্যালেন্সড এনপিকে, যেমন 19-19-19 বা 20-20-20 ব্যবহার করতে পারেন, বা আপনারা ব্যবহার করতে পারেন 52-34। তবে খুব বেশি পরিমাণে নাইট্রোজেন রয়েছে এ ধরনের সার ব্যবহার করবেন না। রাসায়নিক সার ব্যবহার না করতে চাইলে মাঝে মাঝে 2 চামচের মতো ভার্মি কম্পোস্ট টবের চারিধারে দিয়ে দেবেন, তাতে হবে। এ গাছের খুব বেশি খাবারের প্রয়োজন হয় না।
রজনীগন্ধার গাছে পেস্টের আক্রমণ সেরকমভাবে হয় না, তবে মাঝে মাঝে অ্যাফিডস এবং মিলিবাগ দেখা যায়। আর সেই জন্য শুধুমাত্র একটা ওষুধ যদি স্প্রে করেন তাহলেই এগুলো হবে না, সেটা হলো একতারা। 10 বা 15 দিনে 1/2 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করবেন। আর প্রতি 15 দিনে গাছে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, তাহলে গাছে ছত্রাকের আক্রমণ হবে না। আপনারা সাপ ব্যবহার করতে পারেন। তাহলে এখন চারা গাছ বসালে ম্যাচিউড রজনীগন্ধা গাছের চারা কালেকশন করবেন। জুলাইয়ের মোটামুটিভাবে ফার্স্ট উইক বা 10 তারিখ পর্যন্ত গাছ বসাতে পারেন। টব যেটা নেবেন সেটা খুব বেশি গভীর না হলেও চলবে। মাটি তৈরি করবেন যেন মাটি খুবই হালকা হয় এবং ওয়েল ড্রেন হয়। মাটিতে বেশি পরিমাণে নাইট্রোজেন যোগ করবেন না। ফুল সানলাইট পাবে এই ধরনের জায়গাতে গাছকে রাখবেন। টবের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে টব ভর্তি করে জল দেবেন। আর পরবর্তী ক্ষেত্রে যখন ফার্টিলাইজার দেবেন তখন ব্যালেন্সড ফার্টিলাইজার বা 52-34 বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। পোকামাকড়ের জন্য একতারা বা যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। যদি প্লাস্টিকের টবে গাছ বসান, যখন দেখবেন যে পুরো প্লাস্টিকের টবটা গাছে ভরে গেছে, তখন গাছগুলোকে রিপোর্ট করে বড় টবে দেবেন, নয়তো বাল্বগুলো টবটাকে ফাটিয়ে দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা নতুন গার্ডেনিং পাঠশালার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং পাঠশালার সাথে থাকবেন। গার্ডেনিং পাঠশালায় আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।